ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাব যখন আমাদের শিক্ষকদের মধ্যে থেকে কমে গেছে, সেদিন থেকে আমাদের শিক্ষা ধ্বংস পেতে শুরু করেছে এবং শিক্ষা ধ্বংস পেতে পেতে ক্ষয়িষ্ণু হয়ে আজকের এই পর্যায়ে দাঁড়িয়েছে। আমার প্রতি একটা স্বজন প্রীতি করা হয়। একটা স্বজন প্রীতি হলো যে আমি প্রথম পুরস্কারটি পেয়েছিলাম, আর দ্বিতীয়টি হচ্ছে যে আমি ছিলাম সৈয়দ বদরুদ্দিন হোসেনের স্নেহধন্য ছাত্র। এই দুটি কারণে আমাকে স্বজন প্রীতি করে প্রতিটি অনুষ্ঠানে রাখা হয়। যাই হোক, আমি অত্যন্ত গর্ববোধ করি। সৈয়দ বদরুদ্দিন হোসেন তিনি তো ছিলেন ভাষা সৈনিক, শিক্ষক, অত্যন্ত অভিজাত পরিবারের সন্তান। এই কবিতা আবৃত্তি, অভিনয়, এসবের মধ্যে তার যুক্ত হওয়ার কি প্রয়োজন ছিল? তিনি ছিলেন আনন্দমোহন কলেজের একেবারে ডাক সাহিত্যে অধ্যক্ষ। তিনি অনুভব করেছিলেন যে সংস্কৃতি এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংস্কৃতি বলতে অবশ্য আমরা খুব ছোট করে ফেলেছি এই সংজ্ঞাকে। আমরা মনে করি নৃত্য, সঙ্গীত, নাটক, সাহিত্য এইসবই সংস্কৃতি, এসব শিল্প। কিন্তু একটি জাতির সংস্কৃতি নির্মাণের জন্য সেটাকে প্রয়োজন। এই বাংলার সংস্কৃতি এত সমৃদ্ধ এবং এত শক্তিশালী যে 1388 সাল, তারও পরে 14শ শতাব্দীতে পর্তুগিজরা এই দেশে আসে। তাদের উদ্দেশ্য ছিল দুটো, বাণিজ্য এবং আরেকটি উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার। কিন্তু বাণিজ্য করতে এসে পরবর্তীকালে ফরাসিদের সাথে দ্বন্দ্ব হয়, ওলন্দাজদের সাথে দ্বন্দ্ব হয়, ইংরেজদের সাথে দ্বন্দ্ব হয়, স্থানীয় রাজাদের সাথে দ্বন্দ্ব হয়। তো এই দিকে আসেন ভাস্কো ডি গামা, আরেক দিকে যান কলম্বাস আমেরিকাতে। কিন্তু যেটা ঘটলো যে বাংলায় ওরা এসেই দেখলো যে এইরকম একটা সংস্কৃতি, এটাকে ধ্বংস করা যাবে, এই ভাষাকেও টাচ করা যাবে না। কাজে ওরা বাণিজ্য করলো, ইংরেজরা দেশটা দখল করে নিল, কিন্তু আমাদের ভাষাকে ধ্বংস করার পরিকল্পনা করেও তারা ব্যর্থ হয়েছে। পর্তুগিজরা ব্যর্থ হয়েছে, পাঠানরা ব্যর্থ হয়েছে, মুঘলরা ব্যর্থ হয়েছে। মুঘলদের সময় রাষ্ট্রীয় ভাষাই ছিল ফার্সি, তারপরেও বাংলাকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। পাকিস্তানিরা ব্যর্থ হয়েছে। একটা শক্ত অবস্থানের মধ্যে আমাদের ভাষা দাঁড়িয়ে গেছে। কিন্তু অন্যদিকে কলম্বাস যখন আমেরিকায় গেল, আমেরিকায় গিয়ে কিন্তু তাদের ভাষা হারিয়ে গেল। যেমন ব্রাজিলে পর্তুগিজ ভাষা, তাদের যে মাদার টাং, মাতৃভাষা, সেটাও তারা হারিয়ে ফেলেছে। সেখানকার যে বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো পর্তুগিজ ভাষায় লেখেন, এবং স্প্যানিশরা যেখানেই গেছে তারা তাদের সেই ভাষাকে তারা প্রতিষ্ঠা করেছে। ইংরেজরা আমাদের দেশে এসে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, কিন্তু একটা পর্যায়ে তারা ছেড়ে দেয় যে উর্দুর সাথে, বাংলার সাথে, গুজরাটির সাথে, এই ভাষাগুলোর সাথে পারা যাবে না। কারণ ভাষার সাথে তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক আশাক, তাদের জীবন আচরণ সবকিছুই বহু আগের থেকেই এত পরিসীম, এত উন্নত, যে আমরা যখন উন্নতির চরম শিখরে ভারতবর্ষ, তখন কিন্তু ওরা জঙ্গলে বসবাস করে। তো আমাদের এই ভাষাকে ধ্বংস করতে পারে। তাই এই ভাষাকে রক্ষা করার জন্য যারা আপ্রাণ চেষ্টা করেছেন, আমরা যদি ঊনবিংশ শতাব্দীর সেই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল, পরে রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে অনেকেই যেভাবে এই ভাষাকে, এই সংস্কৃতিকে রক্ষা করেছে, তাদের সূত্র ধরে কিন্তু সৈয়দ বদরুদ্দিন হোসেন। এবং আমি সবসময় বলে থাকি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাব যখন আমাদের শিক্ষকদের মধ্যে থেকে কমে গেছে, সেদিন থেকে আমাদের শিক্ষা ধ্বংস পেতে শুরু করেছে এবং শিক্ষা ধ্বংস পেতে পেতে ক্ষয়িষ্ণু হয়ে আজকের এই পর্যায়ে দাঁড়িয়েছে। তো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদল যেসব মানুষের মধ্যে আমরা দেখতাম, সৈয়দ বদরুদ্দিন হোসেন তাদের মধ্যে একজন। কারণ
শিক্ষক শুধু শিক্ষাদান করে না, তার পাশাপাশি সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তার পাশাপাশি সে বিভিন্ন সংস্কারমূলক কাজে দাঁড়ায়। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক বড় বড় কাজ করে গেছে। তো সেই জন্যে স্যার একটি নাট্য দল প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম পদাতিক নাট্য সংসদ। এটা তো একটা মানে, এবং একজন নাট্যকর্মী যেমন থাকে, ওনাকে সেই রকমই দেখেছি। আমরা যখন শহীদ মিনারে অনুষ্ঠান করতাম, দেখতাম শহীদ মিনারের সিঁড়িতে উনি বসে আছে। আমি তো খুব লজ্জা পেতাম, স্যার আপনি এখানে বসেছেন, আপনি উপরে আসেন, আপনার চেয়ার না, আমি তো কর্মী, আমাকে কর্মী হিসাবে থাকতে হবে। তো এই যে উদারতা, এখন সেই উদারতা আমাদের মধ্যে আস্তে আস্তে বিলীন হতে চলেছে। কিন্তু তারপরেও আমি মনে করি পদাতিক এবং তার দুই পুত্রদ্বয় যেভাবে স্যারকে বাঁচিয়ে রাখছেন, আমরা তার মধ্যেও ছিটে ফোটা একটুখানি অংশগ্রহণ করে থাকি, তাতেই আমরা কৃতার্থ হই। এই উৎসব সফল হোক। আজকে যে দুজন গুণীজনকে পুরস্কৃত করা হলো, একজন আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী এবং বন্ধু আবুল হায়াত, প্রায় 50 বছরের বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছি। আরেকজন মান্নান হীরা আমার সহকর্মী, এবং প্রত্যক্ষভাবে তার নাট্য রচনা, নাটক, যেহেতু আরণ্যক নাট্যকল্পে ঘিরেই তার আবর্ত, সেখানে তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন নাট্যকার হিসেবে, অভিনেতা হিসেবে। কিন্তু তার মৃত্যুতে আমরা ব্যাহত হয়েছি। আজকে আমি কৃতজ্ঞ পদাতিকের কাছে, পদাতিক নাট্য সংসদের কাছে, যে তারা মান্নান হীরাকে স্মরণ করেছেন একটু বিলম্ব হল। এবং যেহেতু মরণোত্তর, কাজে এটাকে আমি বিলম্ব বলবো না, আমার কৃতজ্ঞতার শেষ নেই। আর আবুল হায়াতকে আমি মনে করি তার মঞ্চে আসাটা একটা প্রেরণার, মঞ্চে আসার প্রেরণাটা আবার বাড়ল। এবং তিনি, আমি মঞ্চে খুব নিঃসঙ্গ বোধ করি। আমার বয়সের কোনো অভিনেতারা এখন আর মঞ্চে কাজ করে না, যেটা খুব দুঃখজনক। ভারতে, এই পশ্চিমবঙ্গে আমাদের বন্ধুরা, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত 90-এর উপরে বয়স, বিভাস চক্রবর্তী 86-র উপরে বয়স, অরুণ মুখার্জি 87 বছর বয়স, তারা তো কাজ করছেন। কিন্তু আমাদের দেশে একটু বয়স হলেই মঞ্চ ছেড়ে দেয়, এটা খুব খারাপ ব্যাপার। তিনি যে ঘোষণা দিয়েছেন আমৃত্যু মঞ্চে থাকবেন, আমি একই রকম বিশ্বাস করি, আমিও আমৃত্যু মঞ্চে থাকতে চাই।